আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। চলুন গল্পটি শুরু করা যাক। আমারই দুটো চোখ গত ৩৫ বছর ধরে শুধু দুটো জিনিসই দেখে এসেছে, সামনের অন্তহীন রেললাইন আর সিগন্যালের সবুজ আলো। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমার চোখের সামনে ট্রেনের হেডলাইটের আলোয় শুধু লাইনই ছিল না, ছিল এমন এক ছায়া যার শুরু ছিল কিন্তু শেষটা ছিল না। আমার নাম শশীভূষণ চক্রবর্তী, ভারতীয় রেলের একজন লোকো পাইলট। বয়স প্রায় ৬০-এর দোরগোড়ায়, অবসরের আর মাত্র বছর দুয়েক বাকি। এই দীর্ঘ চাকরি জীবনে কত রাত যে আমি এই ইঞ্জিনের কেবিনে বসে কাটিয়েছি তার কোনো হিসেব নেই। ঝড়, বৃষ্টি, কুয়াশা কোনো কিছুই আমাদের যাত্রা থামাতে পারেনি। আমরা হলাম রেলের ধমনীর রক্তকণিকা, চুপচাপ নিজের কাজটা করে যাই, গোটা দেশটাকে সচল রাখি। ভূতে আমার বিশ্বাস কোনো কালেই ছিল না। ইঞ্জিনের তীব্র গর্জন আর যান্ত্রিকতার মধ্যে থাকতে থাকতে ওসব অলৌকিক জিনিস মনে জায়গা পায়নি। সহকর্মীদের মুখে অনেক ভৌতিক গল্প শুনেছি, লাইনের ওপর সাদা শাড়ি পরা মহিলা, পরিত্যক্ত স্টেশনের কান্না। আমি সব হেসেই উড়িয়ে দিয়েছি, বলতাম ওসব মনের ভুল, ক্লান্ত চোখ অনেক কিছুই দেখে। কিন্তু আগ্রা জয়পুর রুটের সেই রাতের পর থেকে আমার সমস্ত দম্ভ, সমস্ত অবিশ্বাস চুরমার হয়ে গেছে। ঘটনাটা গত শীতের। আমার ডিউটি পড়েছিল একটা রাতের মালগাড়িতে। আগ্রা থেকে জয়পুরের দিকে যাচ্ছিলাম। আমার সাথে সহকারী লোকো পাইলট হিসেবে ছিল এক তরুণ ছেলে, নাম প্রদীপ। সবে চাকরিতে ঢুকেছে, চোখে মুখে উত্তেজনা আর শেখার আগ্রহ। রাত তখন প্রায় ১টা। আমরা তখন রাজস্থানের কোনো এক নির্জন প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। চারদিকে দিগন্ত বিস্তৃত রুক্ষ জমি, কাঁটা ঝোপ আর দূরে আবছাভাবে দেখা যাওয়া আরাবল্লী পাহাড়ের ছায়া। আকাশটা ছিল পরিষ্কার, কিন্তু চাঁদের আলো ছিল না। শুধু তারার আলোয় চারপাশটা একটা অদ্ভুত ভৌতিক রূপ নিয়েছিল। আমি আর প্রদীপ চুপচাপ ছিলাম। ইঞ্জিনের একটানা ঘরঘর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। আমি মন দিয়ে সামনের লাইনের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই প্রদীপ আমার হাতটা খপ করে চেপে ধরল। তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ওই দেখুন। আমি বিরক্ত হয়ে বললাম, কি, আবার কি নীলগাই দেখেছিস নাকি? এই রুটে লাইনের উপর প্রায় নীলগাই চলে আসে, আমাদের খুব সতর্ক থাকতে হয়। প্রদীপ প্রায় ফিসফিস করে বলল, না স্যার, নীলগাই নয়, মানুষ। আমি সাথে সাথেই সজাগ হয়ে গেলাম। আমি সামনের দিকে ভালো করে তাকালাম। আমাদের ট্রেনের শক্তিশালী হেডলাইটের আলোয় প্রায় ২০০ মিটার দূরে আমি দেখলাম লাইনের ঠিক মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এত রাতে এই জনমানবহীন প্রান্তরে লাইনের উপর কে দাঁড়িয়ে থাকবে? আত্মহত্যা করবে নাকি? আমি সাথে সাথেই ট্রেনের এমার্জেন্সি হর্নটা বাজাতে শুরু করলাম। তীব্র কর্কশ শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। কিন্তু লোকটা এক চুলও নড়ল না। সে একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রদীপ চিৎকার করে উঠল, স্যার, ব্রেক, ব্রেক কষুন। আমি জানি এই গতিতে একটা মালগাড়ির ব্রেক কষলেও থামতে থামতে প্রায় ১ কিলোমিটার লেগে যাবে। লোকটাকে বাঁচানো প্রায় অসম্ভব। তবুও আমি আমার সমস্ত শক্তি দিয়ে ভ্যাকুয়াম ব্রেকটা কষলাম। ট্রেনের চাকার লাইনের ঘর্ষণে একটা ভয়ঙ্কর কান ফাটানো শব্দ উঠল। ইঞ্জিনের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠল। ট্রেনটা ধীরে ধীরে গতি কমাচ্ছিল, কিন্তু আমি জানি আমরা সময় মতো থামতে পারব না। আমি আর প্রদীপ দুজনেই ভয়ের চোটে চোখ প্রায় বন্ধ করে ফেলেছি। আমরা একটা ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করছিলাম। ট্রেনটা যখন প্রায় লোকটার কাছে এসে পড়েছে, তখন হেডলাইটের তীব্র আলোয় আমরা তার পুরো শরীরটা স্পষ্ট দেখতে পেলাম। আর যা দেখলাম তাতে আমাদের দুজনেরই ভয়ের শেষ সীমাটাও আমরা পেরিয়ে গেলাম। লোকটার পরন ছিল পুরনো দিনের রাজস্থানী পোশাক, একটা লম্বা আংরাখা আর ধুতি। তার শরীরটা ছিল স্বাভাবিক, কিন্তু তার কোনো মাথা ছিল না। যেখানে মাথা থাকার কথা সেখানে ছিল শুধু শূন্যতা, একটা মসৃণ কাঁধ থেকে শুরু হওয়া শূন্যস্থান। আমার মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। প্রদীপ ভয়ে জ্ঞান হারিয়ে আমার কাঁধের ওপর ঢলে পড়ল। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেললাম। একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটা সেই মাথাবিহীন ছায়াটার ওপর দিয়েই চলে গেল। কিন্তু আমি কোনো ধাক্কা অনুভব করলাম না, কোনো মাংস হাড় পেশাই হওয়ার শব্দ পেলাম না। ট্রেনটা আরও প্রায় ৫০০ মিটার এগিয়ে গিয়ে
অবশেষে থেমে গেল। ইঞ্জিনের ভেতরটা তখন কবরের মতো নিস্তব্ধ। আমি ঠকঠক করে কাঁপছিলাম, আমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। আমি জানি না কতক্ষণ আমি ওইভাবে বসেছিলাম। অবশেষে আমি সাহস করে ইঞ্জিন থেকে নেমে এলাম, হাতে একটা টর্চ নিলাম। আমি কাঁপা কাঁপা পায়ে লাইনের ধার দিয়ে পেছনের দিকে হেঁটে যেতে লাগলাম। আমি জানি না আমি কি খুঁজছি, হয়তো রক্তের দাগ, হয়তো ছিন্ন ভিন্ন কোনো দেহাংশ। কিন্তু লাইনের ওপর কিচ্ছু ছিল না। লাইনটা ছিল আগের মতোই পরিষ্কার, আগের মতোই শূন্য। আমি যখন হতাশ হয়ে প্রায় ফিরেই আসব, তখন আমার টর্চের আলোটা গিয়ে পড়ল লাইনের পাশে কাঁটা ঝোপের মধ্যে। আমি দেখলাম ঝোপের মধ্যে কিছু একটা পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া পাগড়ি, রাজস্থানী ডিজাইনের। আর পাগড়িটার ঠিক পাশেই মাটিতে কেউ যেন আঙুল দিয়ে কিছু একটা লিখে রেখেছে, হিন্দিতে। লেখা ছিল, মেরা সির কাহা হ্যায়, আমার মাথাটা কোথায়। আমার আর বুঝতে বাকি রইল না আমি কার সম্মুখীন হয়েছি। আমি এক অতৃপ্ত, মাথাবিহীন আত্মার পাল্লায় পড়েছি, যে হয়তো আজও এই নির্জন প্রান্তরে তার হারিয়ে যাওয়া মাথাটা খুঁজে বেড়াচ্ছে। আমি জানি না তার সাথে কি হয়েছিল। আমি শুধু জানি এই রাতের পর থেকে আগ্রা জয়পুর রুটের এই রেল লাইনটা আমার কাছে আর শুধু একটা লোহার পথ হয়ে থাকবে না, এটা হয়ে থাকবে এক ভয়ঙ্কর, অমীমাংসিত রহস্যের সাক্ষী। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর প্রদীপ দুজনেই বেশ কয়েকদিনের জন্য ছুটিতে চলে গিয়েছিলাম। প্রদীপ তো ভয়ে প্রায় চাকরিটাই ছেড়ে দেওয়ার উপক্রম করেছিল। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করি। রেল কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম যে লাইনের উপর হঠাৎ করে একটা বড় পাথর চলে আসায় আমাদের এমার্জেন্সি ব্রেক কষতে হয়েছিল। আমরা আসল ঘটনাটা কাউকে বলার সাহস পাইনি। আমরা জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, বরং আমাদেরকেই পাগল ভাববে। কিন্তু আমি নিজে ঘটনাটা ভুলতে পারছিলাম না। আমার ঘুমের মধ্যে বারবার সেই মাথাবিহীন ছায়ামূর্তিটা ফিরে আসত, আর আমার কানে বাজত সেই প্রশ্নটা, মেরা সির কাহা হ্যায়। আমি ঠিক করলাম আমি এই রহস্যের কিনারা করবই। আমি ছুটি শেষ হওয়ার আগেই আগ্রায় ফিরে এলাম। আমি কথা বলতে শুরু করলাম পুরনো দিনের রেলকর্মীদের সাথে, ওই এলাকার গ্রামের লোকদের সাথে। আমি জানতে চাইছিলাম ওই নির্দিষ্ট রেল লাইন বা তার আশেপাশে অতীতে কোনো বড় দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল কিনা। প্রথমে কেউই কিছু বলতে চাইছিল না, তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমি হাল ছাড়লাম না। অবশেষে আমি বান্দিকুই জাংশনের এক অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারের কাছ থেকে একটা সূত্র পেলাম। তার নাম হরি সিং, বয়স ৮০-র বেশি। তিনি তার যৌবনকাল থেকে এই লাইনেই কাজ করেছেন। হরি সিং বাবু আমাকে যা বললেন তা শুনে আমার রক্ত জল হয়ে গেল। তিনি বললেন, বাবু, তোমরা যে জায়গার কথা বলছো ওই জায়গাটা ভালো নয়। ওটাকে লোকে মুন্ডকাটা লাইন বলে ডাকে। মুন্ডকাটা লাইন? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। হরি সিং বাবু বললেন, আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের কথা। তখন দেশ সবে স্বাধীন হয়েছে, দেশীয় রাজ্যগুলো ভারতের সাথে মিশে যাচ্ছে। ওই এলাকাটা তখন ছিল এক ছোট রাজওয়াড়ের অংশ। সেই রাজ্যের রাজার একজন খুব বিশ্বস্ত সেনাপতি ছিলেন, নাম তার ঠাকুর ভৈরব সিং। ঠাকুর ভৈরব সিং ছিলেন খুব সাহসী এবং সৎ। তিনি তার রাজাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু রাজারই এক দূর সম্পর্কের ভাই কুমার প্রতাপ সিং সিংহাসনের লোভে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সে ইংরেজদের সাথে হাত মেলায়। একদিন রাতে কুমার প্রতাপ সিং বিশ্বাসঘাতকতা করে ঠাকুর ভৈরব সিংকে ঘুমের মধ্যে আক্রমণ করে। সে তলোয়ার দিয়ে এক কোপে ঠাকুর ভৈরব সিংয়ের মাথাটা তার দেহ থেকে আলাদা করে দেয়। আর সেই কাটা মাথাটা সে নিয়ে গিয়ে ইংরেজদের কাছে তার আনুগত্যের প্রমাণ হিসেবে পেশ করে। ঠাকুর ভৈরব সিংয়ের মাথাবিহীন দেহটাকে তার অনুগত কয়েকজন সৈন্য মিলে ওই নির্জন প্রান্তরের রেল লাইনের পাশেই দাহ করে দেয়। কিন্তু তার মাথাটা আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হরি সিং বাবু বলে চললেন, সেই থেকেই নাকি ওই লাইনে উপদ্রব শুরু হয়েছে। অনেকেই দেখেছে রাতের বেলা এক মাথাবিহীন ছায়ামূর্তি লাইনের উপর দাঁড়িয়ে থাকে। সে নাকি আজও তার মাথাটা খুঁজে বেড়াচ্ছে। সে হয়তো ভাবে প্রতিটা ট্রেনই হয়তো তার মাথাটা ফিরিয়ে দিতে এসেছে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে আমি যাকে দেখেছি সে আর কেউ নয়, সে হলো সেই হতভাগ্য সেনাপতি ঠাকুর ভৈরব সিংয়ের অতৃপ্ত আত্মা।
আমার বুকের ভেতরটা এবার ভয়ের বদলে এক অদ্ভুত করুণায় ভরে উঠল। বেচারা, কত বড় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন তিনি, আজও তিনি মুক্তি পাননি। আমি হরি সিং বাবুকে জিজ্ঞাসা করলাম, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? তার আত্মাকে শান্ত করার কোনো উপায়? হরি সিং বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না বাবু, তবে লোকে বলে যদি কোনোদিন তার কাটা মাথাটা খুঁজে পাওয়া যায় আর সেটাকে তার দেহের সাথে দাহ করা যায়, তাহলেই হয়তো তার আত্মা শান্তি পাবে। কিন্তু তার মাথাটা কোথায় তা তো কেউ জানে না। জানি, হরি সিং বাবু ফিসফিস করে বললেন, কুমার প্রতাপ সিংয়ের বংশধররা আজও বেঁচে আছে। তারা আগ্রার কাছেই একটা পুরনো হাভেলিতে থাকে। তারা খুব প্রভাবশালী লোক। সবাই বলে সেই অভিশপ্ত মাথাটা নাকি আজও তাদেরই কাছে, তাদের কোনো গোপন খানাতে রাখা আছে। তারা ওটাকে তাদের বংশের বিজয়ের প্রতীক বলে মনে করে। আমার মাথা ঘুরছিল, এ কি ভয়ঙ্কর কথা! আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর ঐতিহাসিক ষড়যন্ত্র আর প্রতিশোধের গল্পের মধ্যে জড়িয়ে পড়েছি। আমি ঠিক করলাম আমি ঠাকুর ভৈরব সিংকে সাহায্য করব। আমি তার মাথাটা খুঁজে বের করবই। কিন্তু কিভাবে? প্রতাপ সিংয়ের বংশধররা খুব প্রভাবশালী, তাদের হাভেলিতে প্রবেশ করা প্রায় অসম্ভব। আমি যখন এইসব ভাবছি, তখন হঠাৎ করেই আমার পকেটে রাখা সেই পুরনো বিবর্ণ পাগড়িটার কথা মনে পড়ল, যেটা আমি সেদিন রাতে লাইনের ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি পাগড়িটা বের করে ভালো করে দেখতে লাগলাম। আমি দেখলাম পাগড়ির একটা কোণায় সুতো দিয়ে খুব ছোট করে একটা চিহ্ন সেলাই করা, একটা রাজকীয় চিহ্ন, একটা তলোয়ার আর একটা ঢালের ছবি। আমি হরি সিং বাবুকে চিহ্নটা দেখালাম। তিনি চিহ্নটা দেখেই চমকে উঠলেন, বললেন, এ তো ঠাকুর ভৈরব সিংয়ের রাজকীয় সেনাপতির চিহ্ন, কিন্তু এর সাথে তো আর একটা জিনিসও থাকার কথা। কি জিনিস? এই চিহ্নের ঠিক নিচেই একটা গোপন পকেট থাকত। সেখানে সেনাপতিরা তাদের সবচেয়ে জরুরি বার্তা বা মানচিত্র লুকিয়ে রাখতেন। আমার বুকের ভেতরটা উত্তেজনায় ধড়াস ধড়াস করে উঠল। আমি খুব সাবধানে পাগড়ির সেই কোণার সেলাইটা খুলতে শুরু করলাম। আর যা ভেবেছিলাম তাই। ভেতরে ছিল একটা ছোট ভাঁজ করা হলদে হয়ে যাওয়া কাগজের টুকরো। আমি কাঁপা কাঁপা হাতে কাগজটা খুললাম। ওটা ছিল একটা হাতে আঁকা ম্যাপ। ম্যাপটা ছিল প্রতাপ সিংয়ের সেই পুরনো হাভেলির, আর তাতে লাল কালি দিয়ে একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা, একটা গোপন তাখানার নকশা। আমার আর বুঝতে বাকি রইল না, ঠাকুর ভৈরব সিংয়ের আত্মা শুধু তার মাথাটাই খুঁজছে না, সে আমাকে পথও দেখাচ্ছে। সে আমাকে তার প্রতিশোধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আমি জানি না আমি এই ভয়ঙ্কর খেলায় জিততে পারব কিনা। আমি শুধু জানি আমাকে আগ্রার সেই অভিশপ্ত হাভেলিতে যেতেই হবে। ঠাকুর ভৈরব সিংয়ের পাগড়ি থেকে পাওয়া সেই গোপন ম্যাপটা ছিল আমার কাছে আলাদিনের চেরাগের মতো। আমার মনের ভয়টা তখন উত্তেজনায় পরিণত হয়েছে। আমি আর শুধু একজন সাধারণ লোকো পাইলট ছিলাম না, আমি হয়ে উঠেছিলাম এক ঐতিহাসিক রহস্যের সমাধানকারী। আমি আগ্রায় ফিরে এলাম। প্রদীপকে আমি কিছুই বললাম না। আমি জানতাম ওই ঝুঁকিপূর্ণ কাজে আমার সাথে আসতে সাহস পাবে না। এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। আমি প্রথমে কুমার প্রতাপ সিংয়ের বংশধরদের সেই পুরনো হাভেলিটার খোঁজ খবর নিতে শুরু করলাম। আগ্রা শহরের বাইরে যমুনার তীরে একটা বেশ পুরনো আর ওদো ওদো জায়গায় হাভেলিটা, নাম প্রতাপগড়। এখন আর কেউ ওখানে থাকে না। বাড়িটা প্রায় পরিত্যক্ত, শুধু একজন কেয়ারটেকার থাকে বাড়িটা দেখাশোনা করার জন্য। আমি বুঝলাম এটাই আমার সুযোগ। আমি একদিন বিকেলে সাধারণ একজন ট্যুরিস্টের বেশে প্রতাপগড়ে গিয়ে হাজির হলাম। হাভেলিটা ছিল বিশাল, পুরনো রাজপুত আর মুঘল স্থাপত্যের এক অদ্ভুত মিশ্রণ। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, বাগানে আগাছার জঙ্গল, কিন্তু তার মধ্যেও একটা পুরনো দিনের শৌর্য আর দম্ভের ছাপ স্পষ্ট। আমি কেয়ারটেকারের সাথে দেখা করলাম। তার নাম মঙ্গল সিং। বেশ বয়স্ক, কিন্তু শরীরটা এখনো বেশ শক্তপোক্ত। আমি তাকে বললাম যে আমি একজন ইতিহাস ছাত্র, আমি পুরনো হাভেলি নিয়ে গবেষণা করছি। আমি কি হাভেলিটা ভেতর থেকে দেখতে পারি? মঙ্গল সিং প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমি তাকে কিছু টাকা দিতেই সে রাজি হয়ে গেল। সে আমাকে হাভেলির বিভিন্ন ঘর, দালান আর মহল ঘুরিয়ে দেখাতে লাগল। আমি তার সাথে গল্প জুড়ে দিলাম। আমি তাকে কুমার প্রতাপ সিং আর ঠাকুর ভৈরব সিংয়ের কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে মঙ্গল সিংয়ের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। সে বলল, বাবু,
ওসব পুরনো দিনের কথা, ওসব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। এই বাড়ির দেওয়ালে অনেক রাজ দাফান আছে। তার কথা শুনে আমার সন্দেহটা আরও দৃঢ় হলো। আমি যখন হাভেলিটা খুঁড়ছিলাম তখন আমি মনে মনে আমার হাতের ম্যাপটার সাথে জায়গাগুলো মেলাচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী সেই গোপন তৈখানাতে যাওয়ার রাস্তাটা হলো হাভেলির একেবারে পেছনের দিকে, যেখানে পুরনো আস্তাবলটা ছিল তার নিচ থেকে। আমি মঙ্গল সিংকে বললাম, আমি কি আপনাদের পুরনো আস্তাবলটা দেখতে পারি? আমার কথা শুনে মঙ্গল সিং চমকে উঠল। সে বলল, আস্তাবল? ওখানে তো এখন আর কিছুই নেই, শুধু ভাঙাচোরা দেওয়াল আর সাপখোপের আড্ডা। ওখানে গিয়ে আপনি কি করবেন? আমি বললাম, না এমনি, আমার পুরনো দিনের স্থাপত্য দেখতে খুব ভালো লাগে। আমার জেদের কাছে হার মেনে সে আমাকে আস্তাবলের দিকে নিয়ে গেল। আস্তাবলটা ছিল এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপ। ছাদ ভেঙে পড়েছে, চারদিকে শুধু পাথরের চাই আর জঙ্গল। আমি ম্যাপটা খুব সাবধানে লক্ষ্য করতে লাগলাম। ম্যাপ অনুযায়ী আস্তাবলের ঠিক মাঝখানে একটা পুরনো শুকনো কুঁয়ো থাকার কথা, আর সেই কুঁয়োর নিচেই হল তৈখানার প্রবেশদ্বার। কিন্তু আমি সেখানে কোনো কুঁয়ো দেখতে পেলাম না। জায়গাটা ছিল পাথরের স্তূপে ঢাকা। আমার মনটা হতাশায় ভরে গেল। তাহলে কি ম্যাপটা ভুল? আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি তখন আমার চোখ গেল একটা নির্দিষ্ট পাথরের স্তূপের দিকে। আমি দেখলাম সেই স্তূপের একটা বড় পাথরের গায়ে খুব অস্পষ্টভাবে সেই একই চিহ্ন খোদাই করা, একটা তলোয়ার আর একটা ঢাল, ঠাকুর ভৈরব সিংয়ের চিহ্ন। আমার বুকের ভেতরটা আবার ধড়াস করে উঠল। আমি বুঝতে পারলাম কুঁয়োটা হয়তো এই পাথরের স্তূপের নিচেই চাপা পড়ে আছে। আমি মঙ্গল সিংকে বললাম, ঠিক আছে, আমার দেখা হয়ে গেছে, চলুন এবার ফেরা যাক। আমি সেদিন ফিরে এলাম, কিন্তু আমার মাথায় তখন একটাই পরিকল্পনা। আমাকে আজ রাতেই আবার এখানে আসতে হবে। আমাকে এই পাথরের স্তূপটা সরাতেই হবে। সেই মতো রাত প্রায় 2টো নাগাদ আমি একটা শাবল আর একটা শক্তিশালী টর্চ নিয়ে লুকিয়ে প্রতাপগড়ে ঢুকলাম। চারপাশটা ছিল নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাঁক। আমি সোজা সেই আস্তাবলে চলে গেলাম। আমি শাবল দিয়ে পাথরগুলো সরাতে শুরু করলাম। কাজটা ছিল অসম্ভব কঠিন। পাথরগুলো ছিল বিশাল আর ভারী। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আমি কয়েকটা বড় পাথর সরাতে পারলাম। আর যা ভেবেছিলাম তাই। পাথরের নিচ থেকে বেরিয়ে এলো একটা গোল পাথরে বাঁধানো কুয়োর মুখ। আমি টর্চ ফেলে ভেতরে দেখলাম। কুয়োটা ছিল শুকনো, আর তার নিচে প্রায় 10-12 ফুট গভীরে আমি দেখলাম একটা চৌকো লোহার ঢাকনা। আমি আর দেরি করলাম না। আমি সাথে করে একটা দড়ি নিয়ে এসেছিলাম। দড়িটা একটা ভাঙা পিলারের সাথে বেঁধে আমি খুব সাবধানে কুয়োর ভেতরে নামতে শুরু করলাম। কুয়োর নিচে নেমে আমি সেই লোহার ঢাকনাটার সামনে দাঁড়ালাম। ঢাকনাটার ঠিক মাঝখানে একটা ছোট চৌকো পিনের মতো জিনিস বেরিয়ে আছে। আমি বুঝলাম এটাই চাবি। আমি কাঁপা কাঁপা হাতে চিহ্নটা সেই লোহার ঢাকনার মধ্যে ঢোকালাম। ওটা একদম ঠিকঠাকভাবে এঁটে গেল। আমি চিহ্নটা ধরে ডান দিকে ঘোরাতেই ঢাকনার ভেতর থেকে খট করে একটা শব্দ এলো, আর সেই লোহার ঢাকনাটা একটা তীব্র ক্যাচ শব্দ করে ভেতরের দিকে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা স্যাঁতস্যাঁতে বহু বছরের পুরনো বাতাস, আর তার সাথে মিশেছিল রক্তের গন্ধ। আমি টর্চ ফেলে ভেতরে দেখলাম একটা সরু পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, জমাট বাঁধা অন্ধকারের দিকে। আমি জানি না এই সিঁড়ির শেষে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানি আমি ঠাকুর ভৈরব সিংয়ের সমাধির খুব কাছে এসে পড়েছি, আর হয়তো তার অভিশপ্ত মাথাটারও। সেই গোপন তওখানার দরজাটা খুলে যাওয়ার পর আমি এক মুহূর্তের জন্য ইতস্তত করলাম। আমার সামনে ছিল এক নিকষ কালো গহ্বর। ভেতর থেকে ভেসে আসা ঠান্ডা রক্তের গন্ধ মেশানো বাতাসটা আমাকে যেন সাবধান করে দিচ্ছিল। কিন্তু আমি জানতাম আমি এত দূর এসে আর পিছিয়ে যেতে পারবো না। ঠাকুর ভৈরব সিংয়ের আত্মা আমার উপর ভরসা করেছে। আমি টর্চটা শক্ত করে ধরে সেই সরু পাথরের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো ছিল শ্যাওলায় ঢাকা আর খুব খাড়া। আমার প্রতিটা পদক্ষেপে আমার জুতোর শব্দ সেই নিস্তব্ধ তওখানায় প্রতিধ্বনিত হচ্ছিল। সিঁড়িটা শেষ হলো একটা লম্বা আর্দ্র করিডোরে।
করিডরের দুপাশে ছিল কয়েকটা ছোট ছোট ঘর। ঘরগুলোর দরজা ছিল লোহার, আর তাতে গরাদ লাগানো। দেখেই বোঝা যায় এককালে এগুলো কারাগার হিসাবে ব্যবহার করা হতো। আমার গাটা ছমছম করে উঠল। এই অন্ধকার স্যাঁতস্যাঁতে পাতালপুরীতে কত মানুষের আর্তনাদ যে মিশে আছে তা কে জানে। আমি করিডর ধরে এগোতে লাগলাম। আমার টর্চের আলোয় আমি দেখলাম দেওয়ালের গায়ে পুরনো দিনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, ঢাল ঝোলানো। সেগুলোর উপর পুরো ধুলোর আস্তরণ। করিডরের একেবারে শেষ প্রান্তে আমি একটা বড় কারুকার্য করা কাঠের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ছিল বন্ধ, কিন্তু তাতে কোনো তালা ছিল না। আমার মন বলছিল এটাই সেই জায়গা। আমি একটা গভীর শ্বাস নিয়ে দরজায় ধাক্কা দিলাম। একটা তীব্র মর্মভেদী ক্যা শব্দ করে দরজাটা খুলে গেল। আমি ভেতরে পা রাখতেই আমার নাকে একটা তীব্র মিষ্টি গন্ধ এসে লাগল, চন্দন আর শুকনো ফুলের গন্ধ। ঘরটা ছিল বেশ বড়, আর বাকি তওখানাটার তুলনায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মাঝখানে একটা উঁচু পাথরের বেদি, আর বেদির চারপাশে রাখা অনেকগুলো প্রদীপ, যদিও সেগুলো নেভানো। কিন্তু আমার চোখ আটকে গেল বেদির উপর রাখা জিনিসটার দিকে। একটা কাঁচের বাক্সের মধ্যে একটা লাল শালুর কাপড়ের ওপর সযত্নে রাখা ছিল একটা মানুষের কাটা মাথা, ঠাকুর ভৈরব সিংয়ের মাথা। ৬০-৭০ বছর পেরিয়ে গেলেও মাথাটা যেন অবিকৃত। তার চোখ দুটো ছিল বন্ধ, মুখে একটা অদ্ভুত প্রশান্তির ছাপ, যেন তিনি ঘুমিয়ে আছেন। তার কপালে ছিল রাজতিলক, আর তার গোঁফ দুটো ছিল তখনও তলোয়ারের ফলার মতো ধারালো। আমি স্তব্ধ হয়ে সেই ঐতিহাসিক করুণ দৃশ্যটার দিকে তাকিয়ে রইলাম। আমি যখন প্রায় এগিয়ে গিয়ে বাক্সটা স্পর্শ করতে যাব, ঠিক তখনই আমার পিছনে সেই করিডর থেকে একটা কর্কশ বয়স্ক গলা আমি শুনতে পেলাম। চোর, তুই এখানে কি করছিস? আমি চমকে উঠে পিছনে ঘুরলাম। দেখলাম মঙ্গল সিং, সেই কেয়ারটেকার, একটা জ্বলন্ত মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ তার চোখে সেই নিরীহ ভাবটা নেই। তার চোখে আগুন জ্বলছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে আরও দুজন বলিষ্ঠ চেহারার লোক, তাদের হাতে লাঠি। আমি বুঝতে পারলাম আমি ধরা পড়ে গেছি। মঙ্গল সিং একটা শয়তানি হাসি হেসে বলল, আমি জানতাম তুই কোনো সাধারণ ট্যুরিস্ট নোস। তোর মতলবটা আমি আগেই বুঝেছিলাম। তুই এসেছিস আমাদের বংশের সম্মান লুট করতে। বংশের সম্মান? আমি বললাম। একটা বিশ্বাসঘাতকতা করে পাওয়া কাটা মাথা, এটা তোমাদের বংশের সম্মান? আমার কথা শুনে মঙ্গল সিং রেগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, চুপ কর নিচুজাত, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। আমি শুধু এই হাভেলির কেয়ারটেকার নই, আমি কুমার প্রতাপ সিংয়েরই বংশধর, আর এই মাথাটা হলো আমাদের শক্তির উৎস। যতদিন এটা আমাদের কাছে থাকবে ততদিন আমাদের বংশের কোনো ক্ষতি হবে না। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বললাম, কিন্তু এই আত্মাটা যে তোমাদের শান্তিতে থাকতে দেবে না, ঠাকুর ভৈরব সিং তার প্রতিশোধ নেবেনি। মঙ্গল সিং অট্টহাসি করে উঠল, বলল, প্রতিশোধ? ওই মাথাবিহীন ভূতটা আমাদের কি ক্ষতি করবে? ও তো শুধু লাইনের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, ওই হাভেলির চৌকাঠও পেরোতে পারে না। ও হয়তো পারে না। আমার পিছন থেকে একটা শান্ত কিন্তু গম্ভীর গলা ভেসে এলো, কিন্তু আমি পারি। আমরা সবাই চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম করিডরের অন্ধকারে সেই মাথাবিহীন ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে, ঠাকুর ভৈরব সিং। আজ তার রূপে কোনো আকুতি ছিল না, ছিল শুধু তীব্র জমাট বাঁধা ক্রোধ। মঙ্গল সিং আর তার সঙ্গীরা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল। তারা কাঁপতে শুরু করল। ঠাকুর ভৈরব সিংয়ের ছায়া মূর্তিটা ধীরে ধীরে নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তার হাতে ছিল একটা অদৃশ্য তলোয়ার। মঙ্গল সিং ভয় পেয়ে তার হাতের মশালটা ছায়া মূর্তিটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু মশালটা তার শরীর ভেদ করে ওপাশের দেওয়ালে গিয়ে লাগল। ছায়া মূর্তিটা এসে মঙ্গল সিংয়ের সামনে দাঁড়াল। তারপর সে তার অদৃশ্য তলোয়ারটা দিয়ে মঙ্গল সিংয়ের গলার দিকে একটা কোপ মারার ভঙ্গি করল। মঙ্গল সিং কোনো আঘাত পেল না, কিন্তু সে এমনভাবে চিৎকার করে উঠল যেন সত্যিই তার গলাটা কেটে গেছে। সে তার গলাটা চেপে ধরে মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগল। তার সঙ্গীরা সেই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে যে যেদিকে পারল দৌড়ে পালিয়ে গেল। আমি জানি ঠাকুর ভৈরব সিং হয়তো তাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করতে পারবেন না, কিন্তু তিনি তাদের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছেন যা তাদের সারা জীবন তাড়া করে বেড়াবে। আমি আর সময় নষ্ট করলাম না। আমি সেই কাঁচের বাক্সটা তুলে নিয়ে তাখানা থেকে বেরিয়ে আসার জন্য দৌড় লাগালাম।
আমি যখন কুয়ো দিয়ে ওপরে উঠে আসছি তখন আমার মনে হল ঠাকুর ভৈরব সিংয়ের আত্মা আমাকে নীরবে ধন্যবাদ জানাচ্ছে। আমি হাবেলি থেকে বেরিয়ে আমার সাথে আনা একটা বড় ব্যাগের মধ্যে বাক্সটা ভরে নিলাম। আমার এখন একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব এই মাথাটা নিয়ে সেই মুন্ড কাটা লাইনের কাছে পৌঁছনো। কিন্তু আমি জানি আমার কাজ এখনো শেষ হয়নি। প্রতাপ সিংয়ের বংশধরেরা এত সহজে হার মানবে না। তারা নিশ্চয়ই আমাকে আটকানোর জন্যে তাদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। আমি জানি না আমি তাদের থেকে বাঁচতে পারব কিনা। আমি শুধু জানি আমার হাতে এখন শুধু একটা কাটা মাথা নেই, আমার হাতে আছে ৬০-৭০ বছরের একটা অন্যায়ের সুবিচার করার দায়িত্ব। প্রতাপগড় হাভেলি থেকে ঠাকুর ভৈরব সিংয়ের মাথাটা নিয়ে বেরিয়ে আসার পর আমি আর এক মুহূর্ত আগ্রায় থাকিনি। আমি জানতাম মঙ্গল সিং বা তার সঙ্গীরা খুব তাড়াতাড়ি তাদের ভয় কাটিয়ে উঠবে এবং আমাকে আটকানোর জন্য লোক পাঠাবে। আমার হাতে সময় ছিল খুব কম। আমি একটা রাতের বাস ধরে সোজা বান্দিকুই জাংশনের দিকে রওনা দিলাম। আমার লক্ষ্য ছিল সেই মুন্ড কাটা লাইনের কাছে পৌঁছনো, যেখানে ঠাকুর ভৈরব সিংয়ের মাথাবিহীন দেহটা দাহ করা হয়েছিল। হরি সিং বাবু আমাকে জায়গাটা চিনিয়ে দিয়েছিলেন। সারা রাত আমি বাসের সিটে সেই ব্যাগটাকে বুকের কাছে জড়িয়ে ধরে বসেছিলাম। আমার ঘুম আসছিল না। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি কি সময় মতো পৌঁছতে পারব? ভোরবেলা আমি বান্দিকুইতে পৌঁছলাম। সেখান থেকে একটা অটো ভাড়া করে আমি সেই নির্জন প্রান্তরের দিকে রওনা দিলাম। আমি যখন সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছলাম তখন সকালের প্রথম আলো সবে ফুটতে শুরু করেছে। চারপাশটা ছিল শান্ত, স্নিগ্ধ। হরি সিং বাবুর দেখানো চিহ্ন অনুযায়ী আমি সেই জায়গাটা খুঁজে বের করলাম, যেখানে একটা পুরনো, প্রায় মাটির সাথে মিশে যাওয়া সমাধির চিহ্ন ছিল। এটাই ঠাকুর ভৈরব সিংয়ের মাথাবিহীন দেহের সমাধি। আমি ব্যাগ থেকে সেই কাঁচের বাক্সটা বের করলাম। আমি খুব সাবধানে বাক্সটা খুলে ঠাকুর ভৈরব সিংয়ের মাথাটা আমার ২ হাতে তুলে নিলাম। তারপর আমি সেটাকে খুব সম্মানের সাথে সেই সমাধির ওপর রাখলাম। আমি চোখ বন্ধ করে হাত জোং করে বললাম, ঠাকুর ভৈরব সিং, আমি আমার কথা রেখেছি। আমি আপনার মাথা ফিরিয়ে এনেছি। আজ আপনার দেহ আর মাথা এক হল। এবার আপনি শান্তিতে মুক্তি লাভ করুন। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা দমকা, সুগন্ধি বাতাস বইতে শুরু করল, আর আমি দেখলাম সমাধির ওপর থেকে একটা উজ্জ্বল সোনালি আভা বেরিয়ে আসছে। আভাটা ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ নিল, ঠাকুর ভৈরব সিং। কিন্তু এবার আর তিনি মাথাবিহীন নন। তার মাথায় ছিল সেই রাজকীয় পাগড়ি, তার পরনে ছিল সেনাপতির পোশাক, আর তার মুখে ছিল এক পরম শান্তি আর তৃপ্তির হাসি। তিনি আমার দিকে তাকিয়ে ২ হাত জোড় করে আমাকে নীরবে ধন্যবাদ জানালেন। তারপর তার শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল এবং ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু এ কান্না দুঃখের নয়, এ কান্না ছিল এক অসম্ভব দায়িত্ব সফলভাবে পালন করার আনন্দের। ঠিক তখনই আমি দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পেলাম। আমি চমকে উঠে দাঁড়ালাম। দেখলাম ২টো জিপ গাড়ি ধুলো উড়িয়ে আমার দিকেই তেড়ে আসছে। আমি বুঝলাম প্রতাপ সিংয়ের বংশধরেরা এসে গেছে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। তারা আমাকে ঘিরে ধরল। গাড়ি থেকে মঙ্গল সিং আর তার দলবল নেমে এলো। তাদের হাতে ছিল বন্দুক আর লাঠি। মঙ্গল সিং আমার দিকে তাকিয়ে একটা হিংস্র হাসি হেসে বলল, খুব চালাকি করেছিস, তাই না? ভেবেছিলি তুই আমাদের হাত থেকে বেঁচে যাবি? আজ তোকে আমরা জ্যান্ত পুঁতে ফেলব। তারা আমাকে মারার জন্য এগিয়ে আসতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমাদের চারপাশের মাটিটা প্রবলভাবে কাঁপতে শুরু করল, আর সেই সমাধির জায়গাটা থেকে একটা তীব্র কর্কশ হর্নের শব্দ শোনা গেল। আমরা সবাই চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম মাটির নিচ থেকে যেন কোনো প্রেতলোক থেকে একটা পুরনো দিনের বাষ্পচালিত ইঞ্জিনের সামনের অংশটা বেরিয়ে আসছে, আর সেই ইঞ্জিনের কেবিনে ড্রাইভারের আসনে বসে আছে এক মাথাবিহীন ছায়ামূর্তি, ঠাকুর ভৈরব সিং। তিনি হয়তো মুক্তি পেয়ে গেছেন, কিন্তু তিনি তার রক্ষাকর্তাকে একা ফেলে যাননি। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে মঙ্গল সিং আর তার সঙ্গীরা ভয়ে, আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল।
তারা অস্ত্রশস্ত্র ফেলে যে যেদিকে পারল দৌড়ে পালাতে শুরু করল। সেই ভুতুড়ে ইঞ্জিনটা একটা শেষ বিজয়ী হর্ন বাজিয়ে আবার ধীরে ধীরে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই শান্ত পবিত্র প্রান্তরে। সেই ঘটনার পর আমি আবার আমার লোকো পাইলটের চাকরিতে ফিরে এসেছি। আমি আজও আগ্রা জয়পুর রুটে ট্রেন চালাই। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা সেই মুন্ডকাটা লাইনের ওপর দিয়ে যাই, তখন আমি ট্রেনের গতিটা একটু কমিয়ে দিই। আমি হর্ন বাজাই। এটা আমার স্যালিউট, আমার শ্রদ্ধা একজন বীর বিশ্বস্ত সেনাপতির প্রতি, যিনি মৃত্যুর ৬০-৭০ বছর পরেও তার সম্মান আর তার কর্তব্যের জন্য লড়াই করে গেছেন। আর আমি জানি তিনি আর কোনোদিনও লাইনের ওপর দাঁড়িয়ে তার মাথাটা খুঁজবেন না, কারণ তিনি তার মাথাটা ফিরে পেয়েছেন, আর তার সাথে ফিরে পেয়েছেন তার শান্তি, তার মুক্তি আর তার সম্মান।